লিসেনার্স আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফেয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য ওয়ার্ল্ডের আজকের শনি রাতের 68তম এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছে। আশা করছি ঘটনা দুটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorwal@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRWORLDBD afnanthehorwalbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমাদের আরো একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনাস বি নামে, সেটার লিংকও এই ভিডিও ডেসক্রিপশনে একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেই চ্যানেলেও কিন্তু রহস্য ভয় নিয়ে আমরা এপিসোড আপলোড করছি। এছাড়া অন্যান্য ভিডিও আমরা সেখানে আপলোড করি। ওই চ্যানেলও সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাব। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম মোহাম্মদ আবির হাসান। উনি একজন চাকুরিজীবী। ওনার বর্তমান ঠিকানা গাজীপুরের কাশিমপুর এলাকায়। ওনার দেশের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বেলতলি ইউনিয়নের একটি গ্রামে। গ্রামের নামটি উনি উল্লেখ করেন নাই সঙ্গত কারণেই। ঘটনাটি মূলত ওনার সাথেও কিছুটা ঘটেছে, আর এই ঘটনার মূল যে ভিকটিম তিনি এই আবির হাসান ভাইয়ের স্ত্রী। ঘটনাটি কিন্তু খুব বেশি দিন আগে ঘটেনি। ঘটনাটি ঘটেছে 2025 সালের ঈদ উল আজহার ঠিক দুদিন পরে। তখন তো বর্ষাকাল, আর ওনাদের যে গ্রামের বাড়িটা, এই গ্রামের আসলে চতুর্দিকে পানি চলে আসে, বর্ষার পানি। আর ওনাদের বাড়ির যে অবস্থান, ওনার বাড়ির চতুর্দিকেই আবার পানি চলে আসে, মানে চতুর্দিকে পানি, মাঝখানে ওনাদের বাড়িটা। এরকম আরো অনেক বাড়ি আছে যার চতুর্দিকেই আসলে পানি চলে আসে। তখন ওনারা নৌকা যোগে মেইন রাস্তাটায় ওঠেন। আর এখন তো চতুর্দিকে ইলেকট্রিসিটি চলে এসেছে, প্রায় সব বাড়িতেই ইলেকট্রিসিটি আছে, যার কারণে অনেক রাত পর্যন্তই মানুষজন আসলে আসা যাওয়া করেন। আর ঈদের ঠিক পরপর তো শহর থেকে অনেকেই গ্রামে এসেছেন, ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অনেক রাত, এটাও এখন খুব একটা বেশি বোঝা যাচ্ছে না। এদিকে এই আবির হাসান ভাই, ওনার কিন্তু আর একটা বোন রয়েছে, মানে ওনারা দুই ভাই বোন, আর ওনার বাবা এবং মা। পরিবারের 4 জন সদস্য ছাড়াও আরো একজন সদস্য বেড়ে গিয়েছে, কেননা এই ঘটনা যখন ঘটে তার 1 বছরেরও কম সময়ে উনি বিয়ে করেছেন আর কি, মানে 1 বছর হয় নাই, 8 মাস বা 10 মাস এরকম একটা সময়। তো ওনার স্ত্রীও প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে ঈদ করতে গিয়েছেন। কুরবানি ঈদ হয়ে গেছে, ঠিক 2 দিন পর দেখা গেল আকাশে বেশ চাঁদের আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। আকাশ থেকে যে চাঁদ দেখা যাচ্ছে, এই চাঁদটা যখন পানির উপর পড়ছে দারুণ ভাবে ঝিকমিক ঝিকমিক করছে। এরকম একটা দৃশ্য, তার উপর আবার মৃদু বাতাসও প্রবাহিত হচ্ছে। অতটা গরমও তখন ছিল না। তখন আবির হাসান ভাই বললেন পরিবারের সদস্যদেরকে যে আমরা একটু নৌকায় ঘোরাঘুরি করি। যেহেতু ওনারা শহর এলাকায় বেশি থাকেন, গ্রামে তো আসলে নৌকায় ওইভাবে ঘোরাঘুরি হয় না। তখন পরিবারের সদস্যরা এক বাক্যে সম্মতি দিলেন। ওনাদের তো নৌকা ছিল, ওই নৌকায় উঠে পড়েছেন। আবির হাসান ভাইয়ের বাবা নৌকা বাইছিলেন, আর মাঝখানে যেখানে বাঁশের মাচা আছে সেখানে আবির হাসান ভাই, ওনার বোন এবং ওনার মা বসেছেন। আর নৌকার সামনের যে অংশ, যেটাকে আমরা গোলই বলি, ওইখানে বসেছেন আবির হাসান ভাইয়ের স্ত্রী। তো ওনারা ওনাদের মতো করে গল্প করছেন, যাচ্ছেন। যেতে যেতে তখন দেখা যাচ্ছে ঘড়িতে সময় 9:30 থেকে 10টার ভেতরেই হবে আর কি।
চারদিকে লোকজন আছে, দেখা যাচ্ছে যে আশেপাশে রাস্তা দেখা যাচ্ছে। তারপর ওনারা যে পথ দিয়ে যাচ্ছিলেন, মানে পানিপথ, এই পানিপথের দুপাশে কিন্তু পাড় রয়েছে, ওই পাড় দিয়েও কিন্তু মানুষজন হাঁটাহাঁটি করে। এদিকে ওনারা যেতে যেতে এমন একটা জায়গায় চলে আসেন, ওখানে ঈদগাহ রয়েছে, ওনাদের গ্রামের যে ঈদগাহ, ওই ঈদগাহে কিন্তু ঈদের নামাজগুলো ওনারা পড়েন। দুদিন আগেই ওখানেই ওনারা নামাজ পড়েছেন। তখন ওখানে আসার পর আবির হাসান ভাই ওনার বাবাকে বলেন যে বাবা, এইখানে আর না থাকি, এই জায়গাটা ভালো না, আমরা চলে যাই। এ কথায় অবশ্য আবির হাসান ভাইয়ের বাবা সম্মতি দেন। উনি নৌকা ঘুরিয়ে বাড়ির দিকে রওনা দেবেন। এমন একটা সময় আবির হাসান ভাইয়ের স্ত্রী উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে ওঠেন। এমন চিৎকার দিয়েছেন মনে হচ্ছে উনি কোনো কিছু দেখে ভয় পেয়েছেন। আর উনি তখন কিছু আর বলতে পারছেন না, মনে হচ্ছে ওনার শরীর ঠকঠক করে কাঁপছে। উনি মাথার উপরে, বিশেষ করে মাথার দুপাশে হাত দিয়ে রেখেছেন, মাথা চেপে ধরে রেখেছেন। ওনার তীব্র মাথা ব্যথা শুরু হয়েছে। দ্রুত নৌকা ঘুরিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। আর ওনার স্ত্রীকে জিজ্ঞেস করেন যে কি হয়েছে। তখন উনি যতটুকু বলেন যে উনি কিছু একটা দেখেছেন যা খুবই ভয়ঙ্কর। কি দেখেছেন এটা বলার মতো অবস্থায় উনি তখন আর নাই। প্রচন্ড মাথা ব্যথা, মাথা ব্যথা এমন পর্যায়ে পৌঁছেছে, তীব্র মাথা ব্যথার যন্ত্রণায় উনি চিৎকার করে কান্নাকাটি করছেন। যখন পরিবারের সদস্যরা বুঝতে পারলেন যে কোন একটা ঘটনা ঘটেছে, কেননা ওই জায়গাতে এসে রাতের বেলা অনেকে ভয় পেয়েছেন, যেহেতু ওনার স্ত্রীর সাথে ওই ঘটনাটি ঘটেছে, সুতরাং এটা তো আসলে ডাক্তার দিয়ে কাজ হবে না, কবিরাজ নিয়ে আসতে হবে। ওনাদের বাড়ির কাছাকাছি একটা কবিরাজ বাড়ি ছিল। তখন এই আবির হাসান ভাইয়ের বাবা এবং আবির হাসান ভাই দুজন নৌকা নিয়ে রাস্তায় ওঠেন। বাড়ির চতুর্দিকে তো পানি, কিছুটা পার হলেই রাস্তা। ওখানে নৌকা রেখে রাস্তায় উঠে ওই কবিরাজের বাড়িতে গিয়েছেন। ওই কবিরাজ আবার বেশ বয়স্ক একজন মানুষ। তো উনি সব কথা শুনলেন, শোনার পর বললেন যে আসলে কাজটা করতে পারতাম, কিন্তু এখন তো আমার বয়স হয়ে গেছে, এসব কাজে যে ধকল এটা আমি নিতে পারবো না। এর থেকে ভালো হয় আমি একটা নম্বর দিয়ে দিচ্ছি, আপনারা এখনই এই নাম্বারে ফোন করে যোগাযোগ করেন, সেই কাজটা করতে পারবে। তখন উনি একটা নাম্বার দেন, সেই নাম্বারে ওনারা কথা বলেন। এদিকে দেখা গেল ওই কবিরাজের বাড়ি আবার এখান থেকে কিছুটা দূরে। উনি বলছেন যে এখন এত রাত্রে কিভাবে আসি, রাত যদিও বা তখন বেশি ছিল না, তারপরও আসলে উনি আসতে চাচ্ছিলেন না রাতের বেলা। অনেক কবিরাজ আছে রাতের বেলা চিকিৎসা করতে যেতে চান না। তো উনি বিভিন্ন কথা বলে উনি রাতের বেলা আসতে কোনোভাবেই রাজি হলেন না। তখন আবির হাসান ভাইয়ের বাবা বললেন ঠিক আছে, রাতটা আমরা কোনোভাবে পার করি, তারপর দেখা যাক সকালে ওনাকে নিয়ে আসা যায় কিনা। এদিকে ওখান থেকে আবার নিজের বাড়ির দিকে রওনা দিলেন। যখন রওনা দিয়েছেন ওই যে নৌকায় করে আস্তে আস্তে, মানে যতটুকু পথ আর কি, ওই পথ দিয়ে আস্তে আস্তে কিন্তু রাস্তার দুধারে পাড় পড়ে, মানে যেই পাড়টা পড়ে ওই পাড় দিয়ে কিন্তু মানুষ হেঁটে যায়। ওই সময় আবির হাসান ভাই একটা জিনিস দেখতে পান। উনি দেখতে পান যে একটা অবয়ব, একদম কালো কুচকুচে অবয়ব, হাত পা মানুষের মতো বলেই মনে হচ্ছে। ওনারা যে নৌকা নিয়ে যাচ্ছেন, নৌকার সাথে সাথে পাড় দিয়ে হাঁটছে, আর এই অবয়বটা মাথা ঘুরিয়ে শুধু এই আবির হাসান ভাইয়ের দিকে তাকিয়ে আছে। আবির হাসান ভাই কিন্তু নৌকার মাথার দিকে ছিল, আর নৌকাটা বাইছিলেন কিন্তু ওনার বাবা। আর শহর এলাকায় বড় হবার কারণে উনি কিন্তু খুব একটা নৌকা বাইতে এক্সপার্ট ছিলেন না। ওনার বাবা কিন্তু এই নৌকা বাইতে ভালোই পারেন, যদিও বা উনিও শহরে থাকেন, তারপরও বড় তো হয়েছেন গ্রামেই। উনি কিন্তু এই অভাবটাকে দেখছিলেন না। আবির হাসান ভাই উনি তাকিয়ে দেখছেন যে এই অভাবটা নৌকার সাথে সাথে হেঁটে আসছে এবং তার দিকে তাকিয়ে আছে। তার চোখ মুখ বোঝা যাচ্ছে না, কিন্তু তার দিকে যে তাকিয়ে আছে এটা বোঝা যাচ্ছে। তখন এই আবির হাসান ভাই ওনার বাবাকে বলেন যে বাবা দেখেন তো
এইটা কি আপনি দেখতে পাচ্ছেন? এটা কি বা কে, কিছু বোঝা যায়? তখন কিন্তু ওনার বাবা বলেন, না তো, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। এরপরে গিয়ে উনি ওই অভাবটাকে দেখেন না, মানে ওইটা ভ্যানিশ হয়ে গেছে। বাড়িতে আসেন, বাড়িতে এসে দেখেন ওনার স্ত্রীর অবস্থা আগের মতোই, কোনো উন্নতি হয়নি। তীব্র মাথা ব্যথা, মাথা ব্যথায় চোখ দিয়ে পানি পড়ছে, তাছাড়া যে যন্ত্রণা হচ্ছে, শরীরে খিঁচুনি হয়ে যাওয়ার মতো অবস্থা, এমন মাথা ব্যথা যা আসলে দেখলেই সহ্য করার মতো না। যার হচ্ছে এরকম তীব্র মাথা ব্যথা, উনি বুঝতে পারছেন যে ওনার অনুভূতিটা ওই সময় কেমন ছিল। ওই রাতে ওনারা ওনাদের মতো করে আসলে যেভাবে সেবা শুশ্রূষা করা যায় ওনারা সেটা করেছেন। ভোরের দিকে ওনার স্ত্রীর ঘুম চলে আসে। সকালবেলা দেখা গেল যে আবির হাসান ভাইয়ের বাবা কবিরাজকে নিয়ে এসেছেন। তো কবিরাজ এসে সব কথা শুনলেন, উনি ওনার মতো করে ঝাড়ফুঁক করে দিয়ে গেলেন, কিছু তদবির দিয়ে গেলেন। দেখা গেল কোনো কাজ হলো না, মানে কোনো কাজই হলো না আর কি। এদিকে সারাদিন এভাবেই কেটে গেল। তবে কিছুটা কমেছে, মানে মাঝে মাঝে কিছুটা কমে আবার বেড়ে যায়। ওনারা যে কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। তো পরের রাত্রে ঘটে যায় আর একটা ঘটনা। আবির হাসান ভাই উনি বাসার পাশেই, মানে উঠানের একটা সাইডেই দাঁড়িয়ে আছেন। ওখান থেকে কিন্তু সামনের অংশ, বিশেষ করে বাড়ির অন্য সাইডের অংশ দেখা যায়। পাশে পানি রয়েছে, যেহেতু বাড়ির ওই মানে চতুর্দিকে ওই সময় পানি চলে এসেছিল আর কি। হঠাৎ করে দেখেন পানির উপর দিয়ে দুটো অবয়ব হেঁটে হেঁটে ওনার বাড়ির দিকেই আসছে। এটা যখন উনি দেখেছেন তখন উনিও চিৎকার দিয়ে উঠেছেন। চিৎকার দিয়ে তাড়াতাড়ি ঘরে চলে এসে বললেন যে এই ঘটনা। তখন তো বাড়ির সবাই চিন্তায় পড়ে যান যে এখন তো একটা বিপদ হয়ে গেছে, এখন তো বাড়ির সবাই দেখা শুরু করেছে, কি করা যায়? তখন আবির হাসান ভাইয়ের মা বাবা একটা পরামর্শ দিলেন যে যেহেতু বৌমার এই সমস্যা, তুই একটা কাজ কর, তুই দ্রুত বৌমাকে নিয়ে তার বাবার বাড়ি চলে যা, অর্থাৎ তুই তো শ্বশুর বাড়ি চলে যা, ওখানে গিয়ে কোনো একটা ভালো কবিরাজ দেখা। এই বাসায় থাকলে আরো বড় ধরনের ক্ষতি হতে পারে। কি আর করা, পরদিন সকালবেলায় ওনার স্ত্রীকে নিয়ে উনি চলে যান ওনার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি কিন্তু পার্শ্ববর্তী উপজেলাতেই আর কি। তো ওখানে গিয়ে যখন এই কথা বলেছেন তখন আর শাশুড়িটা শোনার পর ওই এলাকার একজন নামকরা কবিরাজের কাছে নিয়ে যান। তার কাছে গিয়ে এই বিষয় যখন খুলে বলেন তখন উনি কিছুটা সময় নিয়ে নিজে থেকেই বেশ কিছু তথ্য বলা শুরু করলেন। উনি ওনার জিনেদের মাধ্যম দিয়ে তথ্যগুলো সংগ্রহ করেছিলেন। তো উনি জানান ভয়ঙ্কর কিছু বিষয় আর কি। ওই রাত্রে যখন ওনারা নৌকাতে করে ঘুরতে বেরিয়েছিলেন, চাঁদের আলো তো বেশ ভালোই ছিল, ওই সময় ওই যে ঈদগাহ, ওই এরিয়াটাতে যেই জলাশয়টা আছে আর কি, ওই ঈদগাহের পাশে, ওখানে 6টা জিন পানির উপরে বসা ছিল। আর ওই সময় এই আবির হাসান ভাইয়ের পরিবার যখন ওই দিক দিয়ে নৌকা নিয়ে যাচ্ছিল তখন ওই পানির উপরে বেশ কয়েকটা ছায়া দেখতে পান এই আবির হোসেন ভাইয়ের স্ত্রী। উনি প্রথম দিকে চিন্তা করেছেন যে এগুলো হয়তোবা এই নৌকায় বসে থাকা ওনাদেরই ছায়া। এর মধ্যে একটা অবয়বের সাথে ওনার চোখাচোখি হয়ে যায়। যখনই চোখাচোখি হয়ে গেছে তখনই ওই অবয়বটার চোখ উনি দেখতে পেয়েছেন। যখনই হঠাৎ করে চোখ দেখতে পেয়েছেন তখনই উনি মারাত্মক ভয় পেয়ে যান। আর ওই অবয়বটার সাথে চোখাচোখি হবার কারণে ওনার তীব্র মাথা ব্যথা শুরু হয়ে যায়। এরপর থেকে ওই অবয়বটা ওনার পিছু নিয়েছে। শুধু তাই না, আগে একটা ছিল যেটা ছিল পুরুষ অবয়ব, এখন আর একটা অবয়ব পিছু নিয়েছে, সেটা একটা নারী অবয়ব। আর এই দুটো অবয়বকেই পরের দিন রাতের বেলা আবির হাসান ভাই পানির উপরে হেঁটে হেঁটে ওনাদের বাড়ির দিকে আসতে দেখেছেন। তখন উনি যেটা বলেন সেটা হচ্ছে যে আমি কিছু কাজ করে দিচ্ছি, এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার দরকার নাই। আমার অনুগত দুটো জিন এটা 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় গিয়ে তোমার স্ত্রীকে ঝাড়ফুঁক করে দিয়ে আসবে।
তোমরা কিছুই টের পাবা না, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো সত্যি তাই হয়, আস্তে আস্তে আবির হাসান ভাইয়ের স্ত্রীর মাথা ব্যথা কমতে থাকে। আর দুটো দিন কখন এসে ঝাড়ফুঁক করে গেছে এই অনুভূতিটা কিন্তু ওনার স্ত্রীও টের পান নাই, ওই বাড়ির কোনো সদস্যও টের পান নাই। এভাবে আল্লাহর রহমতে অল্প কিছুদিনের মধ্যেই পরিপূর্ণভাবে সুস্থ হয়ে ওঠেন আবির হাসান ভাইয়ের স্ত্রী। তো এটাই ছিল ঘটনা, এরপরে নতুন করে আর কোনো ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, ঘটনাটি শুনলেন। রাতের বেলা এইভাবে নৌকাতে ঘোরাঘুরি কিন্তু আমরা অনেকেই করি, বিশেষ করে যারা শহর এলাকায় থাকি। গ্রামে গেলে রাতের বেলা, বিশেষ করে পূর্ণিমা রাতে বা জ্যোৎস্না রাতে নৌকা দিয়ে ঘোরাঘুরি করতে ভালোই লাগে। তবে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে এমন জায়গা দিয়ে ঘোরাঘুরি করা উচিত নয় যে জায়গাগুলো আসলে আমরা দোষের জায়গা হিসাবে চিন্তা করি বা যেই জায়গাগুলোতে অনেকেই ভয় পেয়েছেন। এছাড়া গভীর রাতে জিনেরা তো চলাচল করবে, বিশেষ করে সন্ধ্যার পর থেকেই তাদের চলাচলের একটা সময় হয়ে যায়। তখন যদি কোনো বাচ্চা বা নারী সদস্য এরাও যদি এভাবে ঘোরাফেরা করে, তখন কিন্তু তারা আক্রমণ করার জন্য খুবই সুযোগ পেয়ে যায়। মানে এটা তাদের জন্য একটা মোক্ষম সময়। আর এরা যদি একবার আক্রমণ করে তখন কিন্তু ছোটানোটাও মুশকিল হয়ে যায়। এই ঘটনায় আমরা এমন একটা বিষয় দেখতে পেলাম, বিশেষ করে যেই জায়গাটা একটু দোষের জায়গা, যেই জায়গাটাতে এসে আবির হাসান ভাই নৌকাটা ঘুরিয়ে দিতে বলেছিলেন, ওখানে এসেই কিন্তু ঝামেলাটা শুরু হয়ে গেল। আর এরপর একটা বিষয় খেয়াল করুন, যে কবিরাজের বাড়িতে গিয়েছে, ওখান থেকে ফিরছে, তখনও কেউ একজন তাদের পিছু নিয়েছে। এটাও কিন্তু আবির হাসান ভাই দেখতে পেয়েছেন। মানে তারাও ফলো করছে যে এরা কোথায় যায়, কি করে, কার কাছে গেল, সেই কবিরাজ আবার কেমন শক্তিশালী। মানে এরাও কিন্তু আবার এইটা বিশ্লেষণ করে, তারা আবার গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। যাক, আল্লাহর রহমতে ওনার স্ত্রী সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা রাতের বেলা ঘোরাঘুরির ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবো। আর আরেকটি বিষয় আমি বলে দিতে চাই আমাদের প্রিয় লিসেনারদের উদ্দেশ্যে, তা হচ্ছে বর্ষাকালে আমরা অনেক জায়গায় বেড়াতে যাই, অনেক জায়গায় ঘুরতে যাই। বিশেষ করে হাওর অঞ্চলে অনেকেই কিন্তু হাউস বোট সহ বিভিন্ন নৌযানে করে কিন্তু আমরা বেড়াতে যাই। এক্ষেত্রে একটা বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলবো। যারা এই ধরনের জায়গাগুলোতে আমরা বেড়াতে যাই, পূর্ণিমা এবং অমাবস্যা তিথিগুলো আমরা একটু মাথায় রাখবো। কেননা এমন অনেক ঘটনা ঘটেছে যে বাচ্চা কিন্তু ভেতরেই রয়েছে, কিভাবে যে সে গায়েব হয়ে গেছে সেটা মা বাবা বুঝতেও পারেনি। এই হাওরেও কিন্তু বেশ কিছু ঘটনা রয়েছে। আমি সুনামগঞ্জে প্রায় 2.5 বছর ছিলাম, তখন কিন্তু হাওর সম্পর্কিত বেশ কিছু ভয়ের ঘটনা আমি শেয়ার করেছিলাম। হাওরে যে ঘটনাগুলো ঘটে সাধারণত, সেখানে থাকা যে মাঝি ভাইরা আছেন তারা কিন্তু এই বিষয়গুলো সহজে বলতে চান না। বললে দেখা যাচ্ছে যে তাদের বেশ কিছু বিষয়ে সমস্যা হতে পারে। যেমন তারা সেখানে একটা নির্দিষ্ট জীবিকা নির্বাহের পথ বের করে নিয়েছেন, টুরিস্টদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হতে পারে। এই জন্য তারা এই বিষয়গুলো বলেন না। অনেক জোরাজুরি করলে তারা বলেন, কিন্তু সচরাচর ওনারা বলতে চান না। এই হাউজে যেই গাইডরা রয়েছেন, এদের মধ্যে একজন ভাই আছেন, তার কিন্তু ভিডিও আমরা আপলোড করেছিলাম, বেলাল ভাই। উনি কিন্তু বেশ কিছু ঘটনা আমাদেরকে দিয়েছিলেন। এই হাওর এলাকাতেই এই ঘটনাগুলো ঘটেছে, এখনো ঘটে। এই জন্য আমি পরামর্শ দিব, হাওরের যেই জায়গাগুলো খুবই গভীর, এইখানে লাইফ জ্যাকেট পরেও গোসল করাটা উচিত হবে না। হ্যাঁ, যেই জায়গাগুলো অগভীর, আপনি দাঁড়ালেই পায়ের নিচে মাটি ঠেকে যায়, সেখানে আপনি নামতে পারেন। তাও একাকী না, একসাথে কয়েকজন মিলে নামবেন, এতে করে খুব একটা বেশি সমস্যা হয় না।
আর এমনও রহস্যময় মৃত্যুর ঘটনা সেখানে ঘটেছে, লাইফ জ্যাকেট পরা অবস্থাতেই বডি কিন্তু ডুবে গেছে। লাশ যখন উদ্ধার করা হয়েছে, লাইফ জ্যাকেট পরা অবস্থাতেই উদ্ধার করা হয়েছে, কিন্তু তখনও বডি নিচেই ছিল। অথচ লাইফ জ্যাকেট পরা অবস্থাতে, বিশেষ করে যেই ধরনের লাইফ জ্যাকেটটা ছিল, খুবই ভালো মানের লাইফ জ্যাকেট ছিল, এই লাইফ জ্যাকেটে কিন্তু বডি তলিয়ে যাবার কথা নয়। এরকম ঘটনা কিন্তু আগে হরহামেশাই ঘটতো, বিশেষ করে এই চাঁদনি রাতে এই হাউসবোটগুলো হাওরের বিভিন্ন জায়গায় অবস্থান করত। তখন যে যার মতো রাতের বেলা পানিতে নেমে গোসল করত, তখন এই ধরনের ঘটনাগুলো ঘটতো। পরবর্তীতে স্থানীয় প্রশাসন একটা নিয়ম করে দিল যে হাউসবোটগুলো একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করবে। বর্তমানে নীলাদ্রি লেকের ওখানে সবগুলো হাউসবোট সন্ধ্যার দিকে বা সন্ধ্যার আগেই এসে ওখানে অবস্থান নেয়। রাতের বেলা কিন্তু হাওর জুড়ে এই হাউসবোট নিয়ে ঘুরে বেড়ানোর কোনো সুযোগ নেই। মূলত এই ধরনের দুর্ঘটনা সহ আরো বিভিন্ন কারণে এই হাউসবোটগুলো একটি নির্দিষ্ট জায়গায় এনে রাখা হয়, যাতে করে চুরি ডাকাতি সহ বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেকে বাঁচানো যায় সবাইকে। এটা স্থানীয় প্রশাসনের একটা সফলতা আমি বলবো, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এছাড়া বর্তমানে স্থানীয় প্রশাসন থেকে বলে দেওয়া হয়েছে হাউসবোটগুলো ঠিক কোন দিক দিয়ে যাবে, একটা রোড ম্যাপ করে দেওয়া হয়েছে এলোমেলোভাবে, যাতে অন্য কোথাও তারা না যান, কোনো দুর্ঘটনায় পতিত না হন। এই জিনিসগুলো বর্তমানে প্রশাসন থেকে মনিটরিং করা হচ্ছে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে স্থানীয় প্রশাসনের যেই রুলসগুলো আছে আমরা সেগুলো মেনে চলার চেষ্টা করব যারা ওখানে যাব। আর অবশ্যই ওই হাউসবোটে থাকা যে গাইড রয়েছেন তার পরামর্শ আমরা ফলো করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে যে বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অনেকটাই হেফাজত করবেন। তারপরও ভাগ্যে যদি থাকে সেটা তো আর আটকানো যায় না। তবে আমার 2.5 বছরের যেই অভিজ্ঞতা হয়েছে ওই এলাকায় থেকে, তা থেকে কিন্তু আমি এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্রান্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আর পানিতে যদি একান্ত নামতেই হয়, দোয়া দরুদ পড়ে ইনশাল্লাহ নামবো। আর অবশ্যই সময় বুঝে আমরা নামার চেষ্টা করব, যে কোন সময় আমরা নামছি। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের শনির রাতের 68তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের শনি রাতের 68তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম নাভিদ রিফাত। উনি বর্তমানে নটরডেম কলেজে অধ্যয়নরত রয়েছেন। ওনার দেশের বাড়ি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামে। 2026 সালে যে জাতীয় নির্বাচনটা হলো, এই নির্বাচনে ভোট দেবার জন্য ওনার পরিবারের সদস্যদের সাথে উনিও চলে গিয়েছেন নিজ এলাকায় এই মির্জাপুর গ্রামে। ওনার আপন চাচাতো ভাই যার নাম হচ্ছে তাহমিদের কাছ থেকে একটি ঘটনা উনি জানতে পারেন। সেই ঘটনাটি মূলত আমাদেরকে পাঠিয়েছেন। ঘটনাটি ঘটেছিল 2025 সালের শেষ দিকে। আর যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে রিমু। এই রিমুদের বাড়ি হচ্ছে এই নাভিদ ভাইদের যে বাড়িটা, এই বাড়ি থেকে 3-4 বাড়ি পরে আরেকটা বাড়ি রয়েছে। আর রিমুর মায়ের নাম হচ্ছে তাসলি, যাকে নাভিদ ভাই তাসলি আপা বলে সম্বোধন করেন। তাসলি আপার হাজবেন্ড মারা গিয়েছেন বেশ কিছু বছর হলো। তাসলি আপার 2 মেয়ে, বড় মেয়েকে উনি বিয়ে দিয়েছেন, আর যে ছোট মেয়ে রিমু সে ক্লাস 10-এ পড়ে। তাসলি আপার বাবার বাড়ি হচ্ছে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আসামপাড়া গ্রামে। এটা একটা বর্ডার এরিয়া, আশেপাশে অনেক ঝোপ জঙ্গল রয়েছে। উনি ঘটনার কিছু আগে, অর্থাৎ কয়েকদিন আগে, এই রিমুকে নিয়ে গিয়েছেন তার বাবার বাড়িতে। তো রিমু নানার বাড়িতে আসছে, আশেপাশে একটু ঘোরাঘুরি করবে, এটা তো স্বাভাবিক, যেহেতু আশপাশ এরিয়াটা একটু ঝোপ জঙ্গল টাইপের। তো রিমু বিকেলের দিকে হাঁটতে বেরিয়েছে।
যখন হাঁটতে বেরিয়েছে, ঘোরাঘুরি করে মোটামুটি সন্ধ্যার আগেই সে বাড়িতে চলে এসেছে। আসার পর থেকেই তার মাথা ব্যথা, শরীর দুর্বল লাগছে, এমন ধরনের অসুস্থতা সে ফিল করতে থাকে। সে তার মাকে বলেও এই বিষয়টা ওনারা স্বাভাবিকভাবেই নিয়েছেন। এর 1-2 দিন পরেই উনি আবার নিজের এলাকায় চলে আসেন। নিজের এলাকা বলতে উনি যেখানে থাকেন আর কি, এই মির্জাপুর গ্রামে, যেখানে ওনার স্বামীর বাড়ি। তো ওখানে চলে আসার পর দেখা গেল এই যে রিমু, তার মধ্যে এবার বেশ কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে। সে চুপচাপ বসে থাকে মাঝে মাঝে, মানে মানুষ ধ্যান করলে যেভাবে বসে থাকে ওভাবে বসে থাকে, আবার বিড়বিড় করে এক মনে কি যেন একটা বলছে। তবে জিনে ধরলে যেরকম অন্য ধরনের কিছু আলামত আমরা শুনতে পাই, যেমন মাথার চুল ছিঁড়ে ফেলছে, ভাঙচুর করছে, এমন কিছু না। তো তার মধ্যে এরকম হঠাৎ করে পরিবর্তন দেখে তাসলিয়া আপা কিছুটা বুঝতে পারেন এখানে অন্য কোনো ব্যাপার হয়েছে, কিন্তু কি যে ব্যাপার হয়েছে এটা তো উনি বুঝতে পারছেন না। এরকম করে কিন্তু কয়েকটা দিন পার হয়ে গেছে। এরপর দেখা গেল হঠাৎ করে এই রিমু 2টো কমলা নিয়ে এসে তাসলিয়া আপাকে বলছে যে মা, এই দেখো কমলা। তাসলিয়া আপা তো অবাক, রিমু কমলা পেল কোথায়? রিমু কমলা ছুঁড়ল, উনিও খেলেন, অর্থাৎ তাসলিয়া আপাও খেলেন, রিমু খেলো। তাসলিয়া আপা দেখলেন যে এটা বাজার থেকে কিনে আনা কমলার থেকে তেমন কোনো পার্থক্য নাই। মানে অনেক সময় শোনা যায় না, জিনেদের দেশ থেকে বেশ কিছু খাবার খেয়েছে, ফল খেয়েছে, এটা এমন মিষ্টি বা এত সুস্বাদু এরকমটা আগে কখনো কেউ খায়নি। কিন্তু বিষয়টা এরকম ছিল না। এর 1 দিন পর দেখা গেল যে রিমু কিছু আঙুর এনে দিয়েছে। এরকম এক দিন এক ধরনের ফল রিমু এনে দিত। পরিবারের সদস্যরা বুঝতে পারলো যে রিমুর আসলে মানে জিন ঘটিত সমস্যা হয়েছে, এতে কোনো সন্দেহ নাই, তবে এরা হয়তো বা ভালো কোনো জিন। এদিকে এক কান দু কান হতে হতে আশেপাশের লোকজনও কিছুটা জেনে গেল যে রিমু এরকম ফল খাওয়াতে পারে। তখন তার মামাতো 2 ভাই রাজন এবং সাজন এরা এসে বলে, কিরে রিমু, আমাদেরকে কিছু ফল টল খাওয়া। তখন রিমু বলে কি খাবে? তখন তারা বলে আপেল খাবো। তখন রিমু কি করে, ঘর থেকে বাইরে বেরিয়ে ঘরের পেছন থেকে একটু ঘুরে আসে, মানে ঘুরে আসা বলতে জাস্ট একটা চক্কর দিয়ে সামনে চলে এসেছে আবার। তখন দেখা গেল তার হাতে 2টো আপেল এই 2জনকে দিল, তারাও খেলো। বাজার থেকে কিনে আনা আপেলের মতোই ছিল স্বাদ আর কি, খুব যে একদম অনেক মিষ্টি বিষয়টা এরকম না, তবে হ্যাঁ মিষ্টি ছিল। এরপরে এই খবর যখন এই রাজন এবং সাজনের বন্ধু বান্ধব শুনতে পেল, এর মধ্যে 2জন এলো আবার রিমুর কাছে, একজন নাম আরমান আর একজন নাম হচ্ছে ফজল। এরা এসে আবদার করছে, রিমু আমাদেরকে কিছু ফল খাওয়া। রিমু একই রকম ভাবে সে ফল খাওয়ায়। এই খবর আবার শুনতে পারে এই যে নাভিদ ভাইয়ের আপন চাচাতো ভাই তাহমিদ, এই তাহমিদও আসে রিমুর কাছে, এসে সেও ফল খাওয়ার আবদার করে। তবে তাহমিদ দেখতে পায় রিমু আগের মতো নাই, বেশ দুর্বল, তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, মনে হচ্ছে সে রক্ত শূন্যতায় ভুগছে, এরকমটা মনে হচ্ছে। রিমু বলে যে আমি এখন ফল খাওয়াতে পারবো না, আজকে হবে না, আমার শরীরটা ভালো না, খুব অসুস্থ আমি। তাহমিদ অবস্থা বুঝতে পারে যে আসলেই সে খুব দুর্বল। সে আর কোনো কথা না বলে ওখান থেকে চলে আসে। এরপরে মূলত এই যে তাসলিয়া আপা, উনি তো বুঝতে পারেন যে অবস্থা আসলে খারাপের দিকে যাচ্ছে। এদিকে ওনার আর্থিক অবস্থা তো এতটা ভালো না যে উনি অনেক টাকা খরচ করে দূরের কোনো ভালো হুজুরের কাছে নিয়ে যাবেন। উনি খুঁজছিলেন যে আশেপাশে কে আছে। উনি একটা সন্ধান পান, তবে এর ভিতরে ঘটে একটা ঘটনা, তা হচ্ছে যে বোনের এরকম সমস্যার কথা শুনে বড় বোন, অর্থাৎ রিমুর বড় বোন যিনি, উনি আসছেন।
আসার পর দেখা গেল যে রিমু ওই যে গুনগুন করে কিছু একটা বলছে। উনি বুঝতে পারেন যে রিমু এই মুহূর্তে আসলে স্বাভাবিক অবস্থায় নাই, সে এখন পজেসড অবস্থায় আছে। তখন তার বড় বোন কাছে গিয়ে জিজ্ঞেস করে যে তুমি কে? তখন ভেতর থেকে আওয়াজ আসে যে আমরা 10 জন, 6 ভাই 4 বোন। আমার মাকে এক দুষ্টু তান্ত্রিক কবিরাজ বন্দি করে রেখেছে। আমরা আমার মাকে মুক্ত করার জন্য চেষ্টা করছি। এই রিমু ভুল করে একটা পাথর নিয়ে চলে এসেছে, আর যখনই সে পাথরটা স্পর্শ করেছে তখনই আমরা রিমুর সাথে সংযুক্ত হয়ে গেছি। আর এই পাথরটা নিয়ে আসার কারণে আমাদেরও বেশ কিছু ক্ষতি হয়েছে, তবে আমরা রিমুকে ক্ষতি করার জন্য আসিনি। মূলত এই পাথরটা স্পর্শ করার কারণেই আমরা ওর সাথে সংযুক্ত হয়ে গেছি, আর পাথরটা এখন ওর কাছেই আছে। এটা যদি আগের জায়গায় রেখে আসা হয় তাহলে আর কোনো সমস্যা হবে না। এরকম তথ্য জানার পর পরবর্তীতে রিমু যখন স্বাভাবিক অবস্থায় ছিল তখন তাকে প্রশ্ন করা হলো। তখন রিমু বলেছে, হ্যাঁ আমি তো এরকম একটা পাথর নিয়ে আসছি। তখন সবাই বলে, তোমার তো এরকম একটা পাথর নিয়ে আসা উচিত হয়নি, তোমার তো বোঝা উচিত ছিল যে বিষয়টা অন্যরকমও হতে পারে। আসলে রিমু তো এতটা 7-5 ভাবে নাই, তার ভালো লেগেছে নিয়ে আসছে একটা ভিন্ন রকমের একটা পাথর। এদিকে এই কারণে যে এই সমস্যাটা হচ্ছে এটা তো পরিবারের সদস্যরা বুঝতে পেরেছেন। তখন এই তাসলিয়াপা উনি একজন হুজুরের কাছে যান, গিয়ে সব কথা খুলে বলেন। তো হুজুরের কাছে গিয়ে যখন বলেছেন, হুজুরের অনুগত জিনেরাদের মাধ্যমে উনি কিছু তথ্য সংগ্রহ করেন, এবং তথ্য সংগ্রহ করার পর উনি বলেন যে হ্যাঁ কথা সত্য, ঘটনা আসলে এটাই। মূলত এই যে 10 ভাই বোন ওদের মাকে বন্দি করে রেখেছে এক দুষ্টু তান্ত্রিক কবিরাজ, ওরা তাকে মুক্ত করার জন্য চেষ্টা করছে। তবে এত সহজে ওরা পারবে বলে মনে হয় না, কেননা এই 10 ভাই বোনের বয়স খুব বেশি না। আর দুষ্টু তান্ত্রিক কবিরাজ অনেক শক্তিশালী, তার অধীনেও অনেক শক্তিশালী দুষ্টু জিনেরা রয়েছে। ওদের কাছে আসলে এই 10 জন তেমন কিছুই না, তবে ওরা চেষ্টা করে যাচ্ছে। এখন এই যে সমস্যাটা, এই সমস্যার সমাধান কিন্তু আছে। ওরা বলেছে যে এই যে পাথরটা নিয়ে গিয়েছে, এই পাথরটা একজন ব্যক্তি ঠিক আগের জায়গায় গিয়ে রেখে আসতে হবে, আর তার সাথে ওরা বিস্তারিত কথা বলবে কিভাবে এটার সমাধান চূড়ান্তভাবে হবে। যাই হোক, হুজুর তো এটা বলে দেন। তাসলিয়াপা চিন্তা করেন যে আসলে এই পাথরটা কে নিয়ে যাবে এখন ওখানে, জিনেরা সরাসরি তার সাথে কথা বলবে। হুজুরকে উনি অনুরোধ করেছেন, হুজুর বলেন না, উনি যেতে পারবেন না। কি করা। এদিকে আরেকটা বিষয় দেখা দিল, সেটা হচ্ছে রিমু কিন্তু এবারে খুব একটা বেশি শান্ত থাকে না। যখন সে পজেসড অবস্থায় চলে যায় তখন দেখা যাচ্ছে যে সে এক ধরনের গুম গুম আওয়াজ করছে, কেমন গড়গড় আওয়াজ করছে, একটা গোঙানির মতো আওয়াজ এরকম করছে। তখন তাসলিয়াপা বুঝতে পারেন বিষয়টা মনে হচ্ছে আস্তে আস্তে খারাপের দিকেই যাচ্ছে। ওনার এরিয়ার একজন বয়স্ক ভদ্রলোক, ওনাকে উনি বিষয়টা শেয়ার করেন। তখন উনি বলেন, আচ্ছা ঠিক আছে, মেয়েটার জীবনটা কেবল শুরু হয়েছে, সামনে ভবিষ্যৎ পড়ে আছে। এই সমস্যার সমাধান না হলে তো আসলে সামনে অনেক বিপদ অপেক্ষা করছে, আমিই যাব। উনি সাহস করে যেতে রাজি হন। তো কোন জায়গা থেকে পাথরটা আনা হয়েছিল রিমুর কাছে বিস্তারিতভাবে উনি শোনেন। এরপর এই পাথরটা রাখার জন্য ওখানে গিয়েছেন। তো উনি কিন্তু যে সময়টাতে গিয়েছেন, এটা যে রাতের বেলা বিষয়টা এরকম না। তো ওইখানে গিয়ে যখনই উনি পাথরটা রেখেছেন, রাখার পর তার নাম ধরে ওপাশ থেকে ডাক দিয়েছে যে কিরে, কেমন আছিস? উনিও উত্তর দিয়েছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তখন ওপাশ থেকে, মানে গাছের ওপাশ থেকে কিন্তু কথা বলছে।
গম গম করে আওয়াজ হচ্ছে, আর এই আওয়াজটা কোনো মানুষ যে করছে না এটা নিশ্চিত। তখন ওনাকে বলা হচ্ছে যে রিমু তো এই পাথরটা নিয়ে গিয়েছিল, এই পাথরটাও ধরার কারণে আমাদের ক্ষতি হয়েছে। এখন এই পাথরটা আগের শক্তি যদি আনতে চাই আমরা এই পাথরটার ভেতরে, তাহলে এটা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না, এটা তোরা পারবি। এখন কি করতে হবে? তখন তারা বলছে যে 7টা সমুদ্র এবং 13টা নদীর পানি আনতে হবে। 7টা সমুদ্র, এটা কি 4টিখানি কথা? সেই রূপকথার গল্পের মতো 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে যাওয়া, বিষয়টা এরকম হয়ে গেছে। তখন উনি বলছেন যে না, এটা সম্ভব না, আমাদের বাড়ির কাছে একটা নদী আছে আর ছোটখাটো কয়েকটা পুকুর আছে, এছাড়া আর কিছু নাই। 7 সমুদ্র 13 নদী কিভাবে কি করব আমরা? এটা তো সম্ভব না, অন্য কিছু বলো। এটা তো আমাদের পক্ষে অসম্ভব বিষয়। যেটা অসম্ভব বিষয় এটা তো আসলে আমরা চেষ্টা করলেও পারবো না। তখন নাকি কিছু সময় তারা চুপ থাকে, মানে আওয়াজ পাওয়া যাচ্ছে না ওপাশ থেকে। তখন ওপাশ থেকে বলা হচ্ছে ঠিক আছে, যা ক্ষতি হওয়ার তো হয়েছে, দেখি আমরাই কি করতে পারি। তবে আরেকটা কাজ করতে হবে, কিছু সাদাকা দিতে হবে। কি সাদাকা? তখন তারা বলে 5 কেজি মিষ্টি দিতে হবে। তখন উনি বলেন যে এই যে পরিবার, এই পরিবারে যিনি পুরুষ মানুষ উনি জীবিত নাই, এই কারণে তাদের আর্থিক অবস্থা কিন্তু ওরকম সুবিধাজনক নয়। 5 কেজি মিষ্টি দেওয়াটাও তাদের জন্য এটা অনেক কঠিন বিষয়। তখন ওই জিনেরা বলা আছে ঠিক আছে, কি দিবি দে। তখন নাকি এই ব্যক্তি উনি নিজে থেকেই 1 কেজি মিষ্টি কিনে ওখানে রেখে গিয়েছিলেন। আর ওই যে পাথরটা, ওই পাথরটা উনি ওখানে রেখে গিয়েছিলেন। উনি ফেরত আসার পরপরই উনি কিন্তু যখন ওই মিষ্টির কথা শুনেছেন, ওখানে পাথরটা রেখে চলে গিয়েছেন, আবার ওখানে এসে মিষ্টি রেখে আবার চলে যান। উনি যখন ফাইনালি ওই মিষ্টিটা রেখে চলে আসেন, এরপর থেকেই নাকি এই রিমু সে ফিল করে তার শরীরের উপর থেকে একটা ভারী কোনো জিনিস চলে গেছে। তারপর আস্তে আস্তে সে পরিপূর্ণভাবে স্বাভাবিক হয়ে যায়। তার সাথে আর ওই যে ফল দেয়া নেয়ার যে ব্যাপারগুলো, এগুলো আর ঘটে না। একদম আগে যেভাবে স্বাভাবিক ছিল ওই অবস্থাতে চলে যায়। তো এমনটাই জানিয়েছেন। আরো একটা বিষয়, তা হচ্ছে ওই যে যিনি হুজুর উনি জানিয়েছিলেন এই যে যারা রিমুর কাছে আসছে এরা আসলে ক্ষতি করার জন্য আসেনি, এরা খুবই ভালো মুসলিম। সমস্যা হয়েছে কি, রিমু যখনই ওটা স্পর্শ করেছে ওরা রিমুর সাথে সংযুক্ত হয়ে গেছে, এই জন্যই তারা আসে। তাদের কোনো ক্ষতি করার উদ্দেশ্য নেই। তবে হ্যাঁ, পাথরটা একজন মানুষ স্পর্শ করার কারণে তাদের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ওরা চাইলে ক্ষতি করতে পারতো, কিন্তু তারা সেটা করছে না। তারা এমনিতেই চলে যাবে যদি এটা সমাধান হয়ে যায়। তো হয়ে গিয়েছিল, আলহামদুলিল্লাহ রিমু এখন পরিপূর্ণভাবে সুস্থ। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি নাভিদ ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এপিসোডের ঘটনাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারাও আমাদেরকে প্রতিনিয়তই ঘটনা পাঠাবেন, এই আশাবাদ ব্যক্ত করি সব সময়। সত্য ভয়ের ঘটনা পাঠিয়ে আমাদের অগ্রযাত্রাকে আরো মসৃণ করে এই পথটাকে আরো দীর্ঘায়িত করতে সহযোগিতা করুন। আল্লাহ আমাদের সহায় হন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার সাথে রাখুন। আসসালামু আলাইকুম।